সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাইরে বৃষ্টির বিরাম নেই। মর্টেল লেনের অন্ধকার গলির মধ্যে জল জমেছে হাঁটু সমান। বৃদ্ধ ঠাকুরমশাই তিনি সন্ধেবেলা জানালার ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছিলেন। ওনার এক হাতে পাসিং শো সিগারেট এবং তিনি বিরস মুখে সিগারেট টানছিলেন। সিগারেটের এক রাশ ধোঁয়া ছেড়ে বিরক্ত হয়েই তিনি বলে উঠলেন, ধুত তোর, কই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসব। সকালে শুধু বাজারটুকু করার জন্যই বাইরে বেরোনোর যা সুযোগ, তারপর একেবারে গৃহবন্দী, ভালো লাগে না। তবু আগে বিভূতি আর কিশোরী আসতো, কিন্তু ওরা এখন কেউই আসে না। কি যে হলো, অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়নি। এইদিকে আমার মেয়ে চারি কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। ভাগ্য ভালো, মেয়েটা দিন কয়েকের জন্য শ্বশুর বাড়ি থেকে এসেছে, তাই রক্ষে। কথাগুলো ভাবতে ভাবতে ঠাকুরমশাই জানালা থেকে সরে। ঠিক সেই সময় নুপুরের ছম ছম শব্দ শোনা গেল। ঘরের মধ্যে প্রবেশ করলো চারি। বাবাকে দেখে চারি হেসে বলল, সারাদিন যে তুমি কি আকাশ পাতাল চিন্তা করো কে জানে। ঠাকুরমশাই মৃদু হাসলেন। ধোঁয়া ওঠা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিয়ে বললেন, কিছুই না, শুধু অতীতের স্মৃতি বিজড়িত দিনগুলো একটু আবেগপ্রবণ করে তুলেছিল। চারি তার বাবাকে কিছু বলতে যাচ্ছিল। ওই সময় দরজার বাইরে থেকে একটা লোকের কণ্ঠস্বর ভেসে এলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন বাড়িতে? ঠাকুরমশাই উঠে গিয়ে দরজা খুলতেই দেখলেন আধ ভেজা অবস্থায় একজন ব্যক্তি ছাতা মাথায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। লোকটিকে ঢোকার ইঙ্গিত করতেই সে ছাতা বাইরে রেখে ভিতরে প্রবেশ করল। এরপর একটি ফাঁকা চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধাতস্থ হওয়ার পর ধীরে ধীরে বলল, ঠাকুরমশাই, আমি রজত, বর্ধমান জমিদার পরিবারের ছেলে। বড়ই বিপদে পড়ে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। শুনেছি আপনি আপনি যজ্ঞাদি করেন এবং গ্রহশান্তির কবচও তৈরি করে দেন। আমাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। রজতের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। এতক্ষণ সে যা বলল তার কণ্ঠস্বর মোটেই স্বাভাবিক ছিল না। তাতে লুকিয়েছিল অজানা এক ভয়। ঠাকুরমশাই তীক্ষ্ণ দৃষ্টি মেলে তার দিকে তাকালেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আপনার সমস্যাটা আগে বলুন। বিপদ অনেক ধরনের হতে পারে, আপনার সাথে হওয়া বিপদটা ঠিক কি রকমের? ঠাকুরমশাই, আমাদের বর্ধমানে বিশাল জমিদার বাড়ি। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে আমাদের বাড়িটা ছড়িয়ে আছে। বাড়ির ঠিক কতগুলো ঘর আছে তার হিসেব রাখা খুবই কঠিন। সবই ঠিক ছিল, কিন্তু ইদানিং বাড়িতে ছায়া মানুষ দেখা দিচ্ছে, আর সেটাই আমাদের কাছে ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। ছায়া মানুষ বলছেন কি? হ্যাঁ ঠাকুরমশাই, একটু মিথ্যে বলছি না। কিভাবে যে ছায়া মানুষের উপদ্রব শুরু হলো সেটাই জানা নেই। তবে এত কিছুর মধ্যে একটুখানি আশার আলো আছে। আমার দাদু মারা যাওয়ার আগে এক বিধান বলে দিয়ে গিয়েছিলেন। হয়তো তিনি টের পেয়েছিলেন যে বাড়ির ভবিষ্যৎ প্রজন্ম কোনো বিপদের সম্মুখীন হতে পারে, তাই তিনি শেষ বীজ মন্ত্র বলে কিছু একটা রেখে গিয়েছিলেন। আর এটাও বলেছিলেন, যতই তান্ত্রিক ক্রিয়াকলাপ করা হোক, যতই সিদ্ধ সাধক আসুক না কেন, এই ছায়া মানুষকে তার বলা বিধান ব্যতীত নিরস্ত্র করা যাবে না। ঠাকুরমশাই ক্রমেই কৌতূহলী হয়ে উঠলেন। জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি দাদুর কথা জানলেন কিভাবে? কোনো পুঁথিতে কি এই বিধানের কথা উনি লিখে গিয়েছিলেন? না ঠাকুরমশাই, তেমন কিছু নয়। ওই একদিন আমাদের বাড়ির নায়েব মশাই আমার কাছে এলেন। জমিদারি প্রথা উঠলেও নায়েব দাদুর আমল থেকে বাগানের একপাশে বাড়ি করে থাকতেন। সেদিন আমি বাগানে পায়চারি করছিলাম, ঠিক তখনই তিনি এসে বললেন, হ্যাঁ রজতবাবু, আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, এই কথা বললেই আমার আয়ু দিনের আলোর মতো স্বল্প হয়ে যাবে, কিন্তু আর পারছি না। এই ছায়া মানুষের অত্যাচার চোখের সামনে সহ্য করতে পারছি না। প্রাণের মায়া না করেই আপনার কাছে চলে এসেছি। তারপর ওনার সাথে কি খারাপ কিছু হয়েছিল? হ্যাঁ ঠাকুরমশাই,
নায়েব মশাইকে আর বাঁচাতে পারিনি। আমাকে সব কিছু বলে দিয়ে উনি চলে গিয়েছিলেন। পরের দিন অনেক বেলাতেও নায়েব মশাই ওনার ঘরের দরজা না খুললে আমাদের দাসী লোচনার সন্দেহ হয়। কেননা নায়েব মশাই ছিলেন খুবই সাত্ত্বিক মানুষ। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় শীত, গ্রীষ্ম, বর্ষায় ঠিক 7 সকালে স্নান করতেন। তারপর গোপাল বিগ্রহ পুজো সেরে তারপরে উনি প্রাতরাশ করতেন। কিন্তু সেদিন বেলা পেরিয়েও তিনি বেরোচ্ছেন না দেখে আমরা দরজা ধাক্কাতে লাগলাম। কোনো সাড়া না পেয়ে লেঠেলদের সাহায্যে মোটা কাঠের গুঁড়ি দিয়ে দরজায় আঘাত করানো হলো। দরজা খুলতেই দেখি বিছানার ওপর পাতা সাদা চাদরটা রক্তে ভেসে আছে, আর তার ওপর পড়ে আছে ওনার মুন্ডহীন দেহ। আর মুন্ডুটা ছাদের লোহার শিক থেকে ঝুলছে। সেই মুন্ডুর ঠোঁটের কোণে লেগেছিল পৈশাচিক এক হাসি। সে কি দৃশ্য! ঠাকুরমশাই শুনেই শিউরে উঠলেন। রজত অনুনয়ে ভরা কণ্ঠে বলল, এই কারণে আমরা ঠিক করেছি, আপনি আপনি আমার সাথে একটিবার আসুন। আপনার কথা অনেক শুনেছি। আপনি যদি যান তাহলে হয়তো আমাদের বিপদ কিছুটা লাঘব হবে। রজতের কথাগুলো শুনে ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘরের কোণে রাখা ধনুচি থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উপরে উঠছে। বাইরে ঝিঝি পোকার ডাক, আর ঘরের ভিতর এক থমথমে নীরবতা। ঠাকুরমশাই এক দৃষ্টে তাকিয়েছিলেন মাটির প্রদীপের শিখাটার দিকে, যেন সেখানে কোনো ভবিষ্যতের সংকেত খুঁজছেন। ঠাকুরমশাই একটু নড়ে চড়ে বসলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর স্বরে বললেন, রজতবাবু, আপনার ঘটনা শুনে গায়ে কাঁটা দিচ্ছে ঠিকই, কিন্তু আপনি বোধহয় ভুল জায়গায় এসেছেন। আমার এখন আর সেই ক্ষমতা নেই যে বুক ফুলিয়ে বিপদের সামনে গিয়ে দাঁড়াবো। এই দেখুন, হাত দুটো কাঁপছে। ও কথা বলবেন না ঠাকুরমশাই, আমি আপনার উপর অগাধ বিশ্বাস নিয়ে এসেছি। এই বিপদ থেকে আমাদের আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। সে বিশ্বাস আপনার থাকতে পারে, কিন্তু প্রকৃতির নিয়ম তো মানতে হবে। বয়স হয়েছে অনেক। এই তো কদিন আগে ঋতু পরিবর্তন হলো, তাতেই শরীরের অবস্থা কাহিল। শিরদাঁড়া দিয়ে একটা শিরশিরে ব্যথা সব সময় বইছে। বাতের ব্যথায় মাঝে মাঝে মনে হয় পা দুটো বুঝি অচল হয়ে যাবে। এই বয়সে বর্ধমান পর্যন্ত যাওয়া, সেই বিশাল বাড়ির অলৌকিক রহস্যের মোকাবিলা করা আমার শরীরে সইবে না ভাই। আমি সব ব্যবস্থা করব ঠাকুরমশাই। দরকার পড়লে গরুর গাড়ি আমি আপনার বাড়িতে নিয়ে আসব। আপনার যাতে একটুকু কষ্ট না হয় আমি নিজে তার তদারকি করব। কিন্তু আপনি না বললে আমি এখান থেকে কোনো মতে নড়ব না। কষ্টের কথা বলছেন? নায়েব মশাইয়ের অবস্থাটা একবার ভেবে দেখুন রজতবাবু। যার মুন্ডহীন শরীর রক্তে ভাসা বিছানার উপর পড়েছিল আর কাটা মাথাটা পৈশাচিক হাসিতে ঝুলছিল, সে কোনো সাধারণ ছায়া মানুষ নয়। এর পিছনে যে ক্রূর শক্তি কাজ করছে তাকে সামলাতে গেলে অদম্য মানসিক বল আর বজ্রের মতো শক্ত শরীর দরকার। আমার শরীরে এখন শুধুই জরা। হারানো দিনের স্মৃতিচারণ করে সময় কাটাতে পারি, আর অল্প বিস্তর চন্দ্র দর্শন করতে পারি, কিন্তু পিশাচের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার কি আর আছে? ঠাকুরমশাই মুখ ফিরিয়ে নিলেন। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি যেতে চাইছেন না, কিন্তু রজত হাল ছাড়ল না। সে অনুনয়ে ভরা কণ্ঠে বলল, ঠাকুরমশাই, আপনি বৃদ্ধ হতে পারেন, কিন্তু আপনার আধ্যাত্মিক তেজ তো কমেনি। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েগুলো ভয়ে সিটিয়ে আছে। সূর্যাস্তের পর কেউ ঘরের বাইরে বেরোতে সাহস পায় না। ওই ছায়া মানুষেরা দেওয়াল বেয়ে ঘরময় ঘুরে বেড়ায়। আমি জানি না কাল সকালে কার মুন্ডহীন দেহ ঝুলে থাকবে।
আপনি কি এই এই অসহায় পরিবারটাকে শুধু বয়সের দোহাই দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? রজত কান্নায় ভেঙে পড়ল। ঠাকুরমশাই থমকে গেলেন। তিনি রজতের চোখের দিকে তাকালেন। সেই চোখে শুধু জল নয়, লুকিয়ে ছিল আদিম এক হাহাকার আর মৃত্যু ভয়। আহা, ওভাবে ভেঙে পড়বেন না রজতবাবু। মানুষের চোখের জল আমি সইতে পারি না। জানি না এই জরা জীর্ণ শরীর নিয়ে আপনার কতটুকু উপকার আমি করতে পারবো, তবে আপনার ওই বংশের নিষ্পাপ শিশুদের কথা ভেবে আমি পিছিয়ে যেতে পারছি না। শরীরের ব্যথার চেয়েও বড় হলো মানুষের আরতি। তার মানে আপনি যাচ্ছেন ঠাকুরমশাই? আপনি আমার সাথে বর্ধমান যাবেন? যাব, তবে শর্ত একটাই, আমার কোনো তান্ত্রিক আড়ম্বর নেই। আমি শুধু সাধারণ এক সাধক। আপনার দাদুর সেই শেষ বীজ মন্ত্রের সন্ধানেই হয়তো মহাকাল আমায় পাঠাচ্ছেন। কাল বিকেলে বেরোনো যাক। পরের দিন সন্ধ্যার ম্লান আলোয় তারা বর্ধমান এসে পৌঁছলেন। গরুর গাড়ি চলছে নিজের গতিতে। তখন চারিদিক ঘুরঘুটে অন্ধকার। গ্রাম্য পথ ধরে গাড়িটা যখন জঙ্গলের ঘন ছায়ার ভিতর দিয়ে এগোতে শুরু করলো, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশকে ঘিরে ধরল। মাঝে মাঝে শুকনো পাতার খসখস শব্দ আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠাকুরমশাই, এখান থেকে আমাদের জমিদারি শুরু। এই জঙ্গলটা পার হলেই বাড়ির সিংহদ্বার দেখা যাবে। কিন্তু কিন্তু কেন জানি না আজ পথটা বড্ড বেশি লম্বা মনে হচ্ছে। ভয় পাবেন না, মনটাকে শক্ত রাখুন। ঠিক সেই মুহূর্তেই বহু দূরে একটা শিয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। সেই ডাকটা যেন সাধারণ শিয়ালের নয়, অনেকটা কান্নার মতো শোনালো। বাতাসের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল। হঠাৎ রাস্তার পাশে একটা বিশাল শিউলি গাছের তলায় ঠাকুরমশাইয়ের নজর পড়ল। সাদা এক রাশ শিউলি ফুল ঝরে পড়ে আছে, আর সেই ফুলের গালিচার উপর দিয়ে ধবধবে সাদা একটা ছায়া বিদ্যুতের গতিতে সরে গিয়ে ঘন ঝোপের আড়ালে মিলিয়ে গেল। ও, ওটা কি দেখলেন ঠাকুরমশাই? ওটা কি সেই? স্থির হন রজতবাবু, অস্থির হলে চলবে না। ঠাকুরমশাই ঝোলা থেকে রুদ্রাক্ষের মালাটা বের করে আঙুলের ডগায় ঘোরাতে লাগলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, যদিও বাইরে প্রবল ঠান্ডা। তিনি বিড়বিড় করে নিজের মনেই বলতে লাগলেন, না, এটা কোনো সাধারণ অতৃপ্ত আত্মা বা সাধারণ ভূত নয়। এর ক্ষমতা সাধারণদের চাইতে দ্বিগুণ। গরুর গাড়ির চাকা কর্কশ শব্দ করে ধীর গতিতে বিশাল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করল। অন্ধকার চিরে সামনে ভেসে উঠল বর্ধমান জমিদার বাড়ির সেই বিশাল অট্টালিকা। এককালে হয়তো জাঁকজমক ছিল আকাশ ছোঁয়া, কিন্তু আজ নোনা ধরা দেওয়াল, ফাটল ধরা বারান্দা আর বুনো লতা পাতায় ঢাকা খিলানগুলো যেন এক দীর্ঘশ্বাসের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির উত্তর দিকের একতলা থেকে দোতলা পর্যন্ত বিস্তৃত সেই নিষিদ্ধ কুঠুরির জানালাগুলো কালো চোখের মতো তাকিয়ে আছে আগন্তুকদের দিকে। আসুন ঠাকুরমশাই। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, সাবধানে পা ফেলবেন। হ্যাঁ, আসলে বারান্দার মাটি অনেক জায়গায় আলগা হয়ে গেছে। পিসিমা, মা সবাই ভেতরে আপনার জন্য অপেক্ষা করছেন। আর আসুন আসুন। ভিতরে প্রবেশ করতেই দেখা গেল এক বৃদ্ধ চাকর লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। তার নাম হরিহর। লোকটার চোখের কোণে গভীর কালি, হাত দুটো থরথর করে কাঁপছে। ঠাকুরমশাইকে দেখেই সে যেন কিছু বলতে গিয়েও থমকে গেল। তার দৃষ্টিতে এক অদ্ভুত আতঙ্ক। রজত ওই বৃদ্ধের সাথে ঠাকুরমশাইয়ের পরিচয় করিয়ে দিল। হরিহর বাবু,
আপনি কি অনেক দিন এই বাড়িতে আছেন? আগে হ্যাঁ বাবু, কর্তা বাবুর আমল থেকেই, কিন্তু এখন আর থাকতে ইচ্ছা করে না। দেওয়ালগুলো কথা বলে বাবু, এই দেওয়ালগুলো বড্ড বেশি জানে। হরিহরদা, বেশি কথা না বলে ঠাকুরমশাইকে ওনার ঘরে নিয়ে যাও। আর দেখো মা আবার কথা বলা শুরু করেছেন কিনা। আপনার মা অসুস্থ নাকি? কার সাথে কথা বলেন তিনি? জানি না ঠাকুরমশাই, মাঝরাতে ওনার ঘর থেকে বিড়বিড় শব্দ শোনা যায়। মা বলেন দাদু নাকি ওনার কানে কানে শেষ বীজ মন্ত্রের কথা বলেন, কিন্তু অথচ দাদু গত হয়েছেন অনেক বছর আগে। রাত গভীর হলো। ঠাকুরমশাইকে দাদুর সেই নিষিদ্ধ উত্তর দিকের কুঠুরির পাশে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর বড় বড় নিম গাছগুলোর ডাল জানালার কাঠের পাল্লার উপর আছড়ে পড়ছে। ঠাকুরমশাই বিছানায় বসে জপ করছেন। হঠাৎ ওনার কানে এলো এক অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন খুব ধীরে দেওয়াল বেয়ে ঘষ্টে ঘষ্টে যাচ্ছে। তিনি ঘাড় ঘোরাতেই দেখলেন প্রদীপের মৃদু আলোয় উল্টো দিকের দেওয়ালে এক অকল্পনীয় দৃশ্য। সর্বনাশ! এ তো ছায়া নয়, এ যেন ঘনীভূত অন্ধকার। দেওয়ালে এক মানুষের অবয়ব। এ হলো এক কালো কুচকুচে অন্ধকার রূপ, যার কোনো মুখমণ্ডল স্পষ্ট নয়। শুধু আগুনের গোলার মতো দুটো চোখ যেন অন্ধকারের বুক চিরে বেরোচ্ছে। ছায়া মানুষটি খুব স্বাভাবিকভাবে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, যেন মহাকর্ষের কোনো নিয়ম তার কাছে খাটে না। কে তুমি? কোন উদ্দেশ্য নিয়ে এই বংশের পিছু নিয়েছ? উত্তর দাও। ছায়া মানুষটি হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকাল। সেই অবয়বের ঠোঁটের জায়গায় এক অদ্ভুত কাঁপুনি দেখা দিল, যেন সে হাসছে। কোনো শব্দ নেই, শুধু এক হিম শীতল আতঙ্ক সারা ঘরে ছড়িয়ে পড়ল। পরক্ষণেই ছায়াটা দেওয়ালের কোণ দিয়ে গলে গিয়ে উত্তর দিকের সেই নিষিদ্ধ কুঠুরির দিকে চলে গেল। তখনই পাশের ঘর থেকে রজতের মায়ের আর্তনাদ শোনা গেল। না বাবা, দিও না, ও মন্ত্র ওকে দিও না, ওরা ছিঁড়ে খাবে আমাদের। রজত হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো, তার মুখটা মৃতদেহের মতো ফ্যাকাশে। ঠাকুরমশাই দেখেছেন? আপনি ওকে দেখেছেন? ওকে দেখলাম রজত বাবু, আমি যা ভেবেছিলাম তার চেয়েও ভয়ানক। ওটা কোনো বিদেহী আত্মা নয়, ওটা হলো এক ছায়া শরীর, যাকে তন্ত্রের মাধ্যমে জাগিয়ে তোলা হয়েছে। আপনার দাদু কি কোনো তান্ত্রিক সাধনার সঙ্গে যুক্ত ছিলেন? সত্য গোপন করবেন না, কারণ এখন আপনাদের জীবনের প্রশ্ন। ঠাকুরমশাই, দাদুর সেই কুঠুরিতে কেউ কোনোদিন ঢুকতে পারেনি। তবে শুনেছি তিনি যৌবনে গিরিডির দিকে অনেক বছর কাটিয়েছিলেন। সেখানকার কোনো এক কাপালিকের কাছে তিনি দীক্ষা নেন। কিন্তু নায়েব মশাই একবার বলেছিলেন দাদু নাকি শেষ রক্ষা করতে পারেননি। কোনো এক ভয়ঙ্কর শক্তির সাথে ওনার চুক্তি হয়েছিল, যা অসম্পূর্ণ থেকে যায়। পরের দিন সকালেই ঠাকুরমশাই কাজে লেগে পড়লেন। বাড়ির প্রতিটি কোণ তন্ন তন্ন করে খোঁজার পর উত্তর দিকের নিষিদ্ধ কুঠুরির ভাঙা যজ্ঞবেদীর তলায় একটা গোপন খোপ পাওয়া গেল। সেখান থেকে বেরোলো উইয়ে খাওয়া একটা পুরনো হলদেটে কাগজ। তাতে দাদুর হাতের কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল কিছু সংকেত। এই দেখুন রজতবাবু, আপনার দাদুর চিঠি। তিনি লিখে গেছেন, ভুল করেছি। সিদ্ধি পাওয়ার লোভে যে বীজ মন্ত্র জপ শুরু করেছিলাম, তার শেষ চরণে এসে আমার বুক কেঁপে উঠেছিল। সেই অসম্পূর্ণ মন্ত্র আর ছায়া হয়ে আমায় গিলতে আসছে। যদি কেউ পারো, বাগমারা অরণ্যে সেই শ্মশানে গিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করো। এই সূত্র ধরেই খোঁজ শুরু হলো। দেখা গেল মন্ত্রের অংশগুলো অদ্ভুত অদ্ভুত জায়গায় ছড়ানো।
প্রথম অংশটা পাওয়া গেল দাদুর রেখে যাওয়া চিঠিতে। দ্বিতীয় অংশটা লুকিয়েছিল বাড়ির পুরনো চাকর হরিহরের মনে। রজতের দাদু নাকি ঘুমের ঘোরে বিড়বিড় করে তাকে সেই অংশটা শোনাতেন। আর মন্ত্রের তৃতীয় অংশটা ছিল রজতের মায়ের শেষ রাতের চিৎকারের মধ্যে। সবগুলো জোড়া লাগলেও মন্ত্রটা পুরোপুরি পাওয়া গেল না। শেষ বীজ মন্ত্র তখনও অসম্পূর্ণই রয়ে গেল। রজতবাবু, শেষ লাইনটা ছাড়া এই পিশাচকে থামানো অসম্ভব। আমাকে গিরিডির বাঘমরা অরণ্যে সেই শ্মশানে যেতেই হবে। ওই স্থানেই আপনার দাদু সেই ভয়ঙ্কর ভুলটা করেছিলেন। গিরিডির বাঘমারা অরণ্য, আদিম এই জঙ্গলে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছয় না। ঠাকুরমশাই একাকী এগিয়ে চললেন বনের গভীরে, যেখানে এক পরিত্যক্ত প্রাচীন শ্মশান নিস্তব্ধতার চাদরে ঢেকে রেখেছে নিজেকে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা বিকট খসখস শব্দ এলো। সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত জীব, উচ্চতায় বিশাল। শরীরের অর্ধেকটা রক্ত মাংসের মানুষের মতো হলেও বাকি অর্ধেকটা যেন বাষ্প আর ছায়া দিয়ে তৈরি। কে তুই? কেন এসেছিস সেই অভিশপ্ত স্থানে? জানিস না এখানে যে আসে সে ছায়া হয়েই থেকে যায়? আমি তারানাথ, বর্ধমানের সেই জমিদার বংশের পাপের মুক্তি ঘটাতে এসেছি। আমি জানি তুমি সেই বনরক্ষক, যে এই ছায়া মানুষের জন্মদাতা। তোমার হাতেই অসম্পূর্ণ মন্ত্রের শেষ অংশটুকু বন্দী। সেই তান্ত্রিকও চেয়েছিল, কিন্তু সে ভয়ে পালিয়েছে। তার পাপের শৃঙ্খলে আজ এই রূপ পেয়েছি আমি। তুই আমার সাথে লড়াই করবি? তোর মন্ত্রশক্তি কি আমার এই ছায়া শরীরের মোকাবিলা করতে পারবে? লড়াই অস্ত্র দিয়ে নয়, লড়াই হবে চেতনার। তোমার এই ছায়া অস্তিত্ব আসলে এই বংশের প্রতি ঘৃণা আর অসম্পূর্ণ সাধনার ফল। আমি সেই সাধনা পূর্ণ করতে এসেছি। বাঘমারা অরণ্যের গা ছমছমে অন্ধকারে ঠাকুরমশাইয়ের সামনে দাঁড়ানো বনরক্ষক আসলে কোনো মানুষ নয়, রজতের দাদুর অপূর্ণ ইচ্ছা আর ভয় থেকে জন্ম নেওয়া এক গাঢ় মানসিক ছায়া। সেই ছায়াকে পরাস্ত করতে ঠাকুরমশাই বুঝলেন মন্ত্রের শেষ শব্দটি কোনো পুঁথিতে নয়, লুকিয়ে আছে দাদুর অনুশোচনায়। অভিজ্ঞতার উপর ভর করে তিনি সেই শেষ শব্দটি নিজের ভিতরে খুঁজে পেলেন। গিরিডি থেকে ফিরেই ঠাকুরমশাই সময় নষ্ট করলেন না। অমাবস্যার রাতেই বর্ধমান জমিদার বাড়ির নিষিদ্ধ উত্তর কুঠুরিতে তিনি প্রস্তুতি নিলেন। চারিদিকে মোমবাতি জ্বালানো, কিন্তু কোনো বাতাস না থাকলেও শিখাগুলো কাঁপছিল। ঠিক তখনই বরফ শীতল এক ঝাপটা এসে সব আলো নিভিয়ে দিল। ঠাকুরমশাই, আলো নিভে গেল কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। স্থির থাকুন রজতবাবু, দেশলাই জ্বালানোর চেষ্টা করবেন না। এই অন্ধকার সাধারণ নয়, এ হলো ছায়ার গ্রাস। হঠাৎ এক বিকট শব্দে জানালার পাল্লাগুলো আছড়ে বন্ধ হয়ে গেল। মনে হলো পুরো বাড়িটা কোনো এক ভূমিকম্পে কাঁপছে। দেওয়ালের ফাটলগুলো যেন আরো চওড়া হয়ে হা হয়ে গেল। সেই অন্ধকারের বুক চিরে রজতের মা টলতে টলতে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটো সাদা হয়ে গেছে। দিয়ে দাও, মন্ত্রটা পূর্ণ করে দাও, মুক্তি চাই। হঠাৎ দেখা গেল মেঝে থেকে এক বিশাল কুচকুচে কালো ছায়া সাপের মতো কুণ্ডলি পাকিয়ে উঠে এলো। সেটা দাউ দাউ করে জ্বলতে থাকা দুটো লাল চোখ নিয়ে রজতের মায়ের টুটি চিপে ধরল। মহিলার দেহটি মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। ছাড় ওকে, তোর সময় শেষ। ঠাকুরমশাই ওনার ঝোলা থেকে কস্তুরী আর শ্মশানের ভস্য বের করে ছুঁড়ে দিলেন ছায়াটার দিকে। তারপর শুরু করলেন সেই শেষ বীজ মন্ত্র পাঠ। ওং ক্রিং ফট
তম বিনাশায়। মন্ত্রের অংশগুলো একে একে উচ্চারণ করতে লাগলেন ঠাকুরমশাই। ছায়া মানুষটি হঠাৎ রজতের মাকে ছেড়ে দিয়ে প্রচণ্ড গতিতে ঠাকুরমশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠাকুরমশাইয়ের মনে হলো একখণ্ড হিমশীতল পাথর ওনার বুকের উপর চেপে বসেছে। ওনার নিঃশ্বাস আটকে এলো, শরীরটা যেন জমে বরফ হয়ে যাচ্ছে। বৃদ্ধ শরীরে হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হয়ে পড়ল। ঠাকুরমশাই, আপনার মুখ নীল হয়ে যাচ্ছে। ও আপনাকে মেরে ফেলবে। বুকের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে। এর শক্তি যে আমার কল্পনারও অতীত। মন্ত্রের সেই শেষ লাইন, শেষ শব্দটি যদি কাজ না করে, তবে আমিও আজ এখানে ছায়া হয়ে যাব। দাদুর সেই অনুশোচনায় কি মন্ত্রের শেষ চাবিকাঠি? ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। বাইরে কোনো মেঘ নেই, অথচ মনে হলো ঠিক এই ঘরের ওপরেই এক প্রচণ্ড বজ্রপাত হলো। কর কর শব্দে পুরো অট্টালিকা কেঁপে উঠল। সেই শব্দের রেশ কাটতে না কাটতেই উত্তর দিকের দেওয়ালের ফাটলগুলো থেকে এক উজ্জ্বল গোলাপি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলোর ছটায় দেওয়ালের গায়ে যেন অদৃশ্য কোনো কলম দিয়ে খোদাই হয়ে ফুটে উঠল হারিয়ে যাওয়া সেই শেষ বীজ মন্ত্রের চূড়ান্ত চরণগুলো। দেখুন, এদিকে দেখুন ঠাকুর মশাই, এটা কর্তা বাবুর হাতের লেখা। মরার পরেও তিনি শান্তিতে নেই। তিনি তার ভুল শুধরে নিতে চান। নিজের বংশকে বাঁচাতে তিনি পরলোক থেকে ফিরে এসেছেন। অসম্ভব। সে আমাকে জন্ম দিয়েছিল তার লোভ মেটাতে। আমি তার সৃষ্টি, আমি তাকে ছাড়ব না। ছায়া মানুষটি আরো হিংস্র হয়ে ঠাকুরমশাইয়ের কণ্ঠনালী টিপে ধরল। ঠাকুরমশাইয়ের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের দুর্গন্ধময় হিম শীতল পরিবেশ বদলে গিয়ে এক স্নিগ্ধ চন্দন আর ধূপের গন্ধে ভরে উঠল। মনে হলো এক অদৃশ্য শীতল হাত ঠাকুরমশাইয়ের কপালে ছোঁয়া দিয়ে গেল। এক অদৃশ্য কণ্ঠস্বর গম্ভীর কিন্তু শান্তভাবে ঠাকুরমশাইয়ের কানে কানে বলল, ভয় পেও না তান্ত্রিক, মন্ত্র বলো, আমি আছি। আমার পাপের অবসান আজ তোমার হাতেই হবে। ঠাকুরমশাই এক মুহূর্তের জন্য দেখতে পেলেন এক জ্যোতির্ময় অবয়ব। রজতের দাদুর সেই মুখ, যা এখন আর লোভে বিকৃত নয়, বরং অনুশোচনায় উজ্জ্বল। ঠাকুরমশাই এক লহমায় দেওয়ালের সেই উজ্জ্বল লেখাগুলো পড়ে ফেললেন। ওনার শরীরের অবশ ভাবটা হঠাৎ এক ঐশ্বরিক শক্তিতে কেটে গেল। তিনি সেই দাউ দাউ করা লাল চোখের সামনে আঙুল উঁচিয়ে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, ওম ঐং ক্লিং বিনাশায় অকপটে সমর্পণম। মন্ত্রের শেষ শব্দটি উচ্চারিত হওয়া মাত্রই দাদুর ছায়াটি হাত বাড়িয়ে ঠাকুরমশাইকে আড়াল করল। চারিদিকের দেওয়ালগুলো এমন ভাবে কাঁপতে লাগলো যেন গোটা বাড়িটা ভেঙে পড়বে এবার। সেই ছায়া মানুষটি যন্ত্রণায় ছটফট করতে করতে ছোট হতে শুরু করলো। আগুনের গোলার মতো চোখ দুটো নিভে গেল। দেওয়ালের গায়ের সেই অন্ধকার যেন ধীরে ধীরে কমে গিয়ে সেই স্থানে আপনা থেকেই প্রকট হতে লাগলো অসংখ্য প্রদীপ। এক প্রচন্ড শব্দে পুরো বাড়িটা শেষবারের মতো কেঁপে উঠে একদম নিস্তব্ধ হয়ে গেল। না কোনো শব্দ, না কোনো ছায়া। সব শেষ হয়ে গেল। ঠাকুরমশাই উত্তর দিতে পারলেন না। তিনি নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। ওনার শ্বাস পড়ছে খুব দ্রুত, কপালে ঘাম, চোখ দুটো আধ খোলা। ঠিক তখনই এক হালকা বসন্তের হাওয়ার ঝাপটা ওনার শরীর স্পর্শ করল। আর সেই হাওয়ার সঙ্গেই দূর থেকে ভেসে এলো এক করুণ অথচ তৃপ্তির সুর। বংশের ভুল বংশই করে। এবার তোমার পথ, হাঁটো,
মুক্তি দিলাম। মা, ও মা, মা তুমি চোখ খোলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই দেখুন, মায়ের চোখের না সেই সাদাটে ভাবটা আর নেই। মা কি সুস্থ হয়ে উঠলেন? ভয় নেই গো কর্তাবাবু, গিন্নিমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। দেখছেন না ওর মুখে কেমন একটা শান্তির আভা। মনে হচ্ছে দীর্ঘ এক দুঃস্বপ্ন থেকে উনি এইমাত্র জেগে উঠলেন। রজত বাবা, আমি কোথায়? শরীরটা খুব হালকা লাগছে, যেন মুখ থেকে মস্ত বড় এক পাথরের চাই নেমে গেল। বাইরে কি সকাল হয়েছে? হ্যাঁ মা, সকাল হয়েছে। আজ এক নতুন সকাল, সব বিপদ কেটে গেছে। ঠাকুরমশাই আকাশের দিকে তাকালেন। বেশ কিছুক্ষণ বিশ্রামের পর ঠাকুরমশাই ধীরে ধীরে গেটের দিকে এগোতে লাগলেন। ওনার হাঁটার গতিতে আগের সেই দাপট নেই, কিন্তু এক অদম্য মানসিক দৃঢ়তা ফুটে উঠছে। রৌদ্রোজ্জ্বল সকালের রাস্তায় ঠাকুরমশাইয়ের ছায়াটা দীর্ঘ হয়ে পড়ে রইল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।